নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মোদি মৈত্র যুগলবন্দিতে ভারত মালদ্বীপ সম্পর্কে নতুন অধ্যায়, ইন্ডিয়া আউট স্লোগান অতীত। সিন্দুর অভিযানের পর প্রথমবার চীনে গিয়ে রোষের মুখে মুনির, পাকিস্তানে চীনাদের মৃত্যু নিয়ে প্রশ্ন বেজিংয়ের। 20% কর্মীকে ছেঁটে ফেলছে নাসা, ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার। এবার ইসরায়েলকে গাজায় দ্রুত কাজ শেষ করতে বললেন ট্রাম্প অভিযোগ করেছেন হামাস শান্তি বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করতে বলেছেন তিনি। মোদি মৈত্র যুগলবন্দিতে ভারত মালদ্বীপ সম্পর্কে নতুন অধ্যায়, ইন্ডিয়া আউট স্লোগান অতীত। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এদিন মালদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় 72টি সামরিক যান ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। 2 বছর আগেও যার মুখে শোনা গিয়েছিল ইন্ডিয়া আউট স্লোগান, এখন তাঁরই পাশে দাঁড়িয়ে নতুন প্রতিরক্ষা দপ্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার এই ঐতিহাসিক মুহূর্ত গোটা বিশ্ব দেখল। ভারত মালদ্বীপ সম্পর্কে ফের জোরালো বার্তা দিল দুই দেশ। মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভারত সব রকম সাহায্য করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এদিন মালদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় 72টি সামরিক যান ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। 2023 সালের নির্বাচনের সময় মুইজ্জু ইন্ডিয়া আউটের কথা বললেও এখন তার গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি স্পষ্ট জানালেন, ভারত ও মালদ্বীপের মধ্যে রয়েছে অটুট বিশ্বাস। কূটনৈতিক মহল মনে করছে আর্থিক ও কৌশলগত বাস্তবতাই এই বদলের অন্যতম কারণ। জানা যাচ্ছে, প্রতিরক্ষা ছাড়াও আলোচনা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক, মুক্ত বাণিজ্য চুক্তি, সমুদ্র গবেষণা ও পর্যটন নিয়ে। ভারত জানিয়েছে তারা মালদ্বীপকে 56.5 কোটি মার্কিন ডলার ঋণ দিতে প্রস্তুত। সেই সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির খসড়াও আলোচনার টেবিলে এসেছে। শুক্রবার সকালে মালেতে পৌঁছন প্রধানমন্ত্রী। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। 21 বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার নয়াদিল্লি ফেরার আগে আরও কয়েকটি দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের অনেকের মতে অর্থনৈতিক সংকটে জেরবার মাল, তাই ভারতের সাহায্য তাদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সে কারণেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর এই ভোলবদল। হাই নিউজ নেটওয়ার্ক। সিন্দুর অভিযানের পর প্রথমবার চীনে গিয়ে রোষের মুখে মুনির, পাকিস্তানে চীনাদের মৃত্যু নিয়ে প্রশ্ন বেজিংয়ের। কি উত্তর দিলেন? গত কয়েক বছর ধরে পাকিস্তানে পরপর মৃত্যু হয়েছে চীনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা। তা নিয়ে বেজিংয়ের প্রশ্নের মুখে পাক সেনা প্রধান। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির চীনে গিয়েছেন, দেখা করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। অপারেশন সিন্দুর এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর মুনির এই প্রথম চীনে গেলেন। সূত্রের খবর, সেখানে তাকে কড়া কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াং। জানতে চেয়েছেন, চীনাদের সুরক্ষার জন্য কি কি বন্দোবস্ত করেছে পাকিস্তান সরকার। শুধু চীনের নাগরিক নয়, পাকিস্তানে অবস্থিত চীনা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাকিস্তানে পরপর মৃত্যু হয়েছে চীনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা। 2024 সালের অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের ঠিক বাইরে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল। তাতে 2 জন চীনা নাগরিকের মৃত্যু হয়। আবার ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় 5 জন চীনা শ্রমিকের। পরপর ঘটনার দিকে বেজিং নজর রেখেছে। মুনির যাওয়ার পর সেই প্রসঙ্গেই তোলা হয়েছিল। চীনের বিদেশমন্ত্রী পাকিস্তানে চীনাদের নিরাপত্তার প্রসঙ্গ তুললে পাক সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেন। তিনি বেজিং এবং ইসলামাবাদের পারস্পরিক বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের বিষয়টিতে জোর দেন। জানান, কঠিন সময়েও এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে। চীনের বিদেশমন্ত্রীকে মুনির আশ্বাস দিয়েছেন, চীনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সকল পদক্ষেপ করবে পাক সেনা।
গত 22 মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যখন পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ করছে, সেই সময়ও চীনকে পাশে পেয়েছিল ইসলামাবাদ। তাদের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিকে সমর্থন করে বার্তা দিয়েছিল বেজিং। এরপর 26 মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুরে একাধিক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। তারপরেই দুই দেশ সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে, যা টানা 4 দিন স্থায়ী হয়েছিল। এই সংঘাতের সময় চীনকে প্রথম থেকেই পাশে পেয়েছিল পাকিস্তান। 10 মে ভারত পাক সংঘর্ষ বিরতি হয়। তারপর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কূটনীতিকে আশ্রয় করে সক্রিয়ভাবে প্রতিরক্ষা জোরদার করার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন একটা সময়ে মুনিরের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনিরের সফরকালে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের বিদেশমন্ত্রী। বলেছেন, চীন এবং পাকিস্তান সবসময় যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেছে, নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পাকিস্তান সবসময় চীনের কূটনৈতিক অগ্রাধিকার। চীনের সমর্থনের জন্য বেজিংয়ের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুনির। হাই নিউজ নেটওয়ার্ক। 20% কর্মীকে ছেঁটে ফেলছে নাসা। ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প প্রশাসনিক ব্যয় সংকোচের কথা বলেছিলেন। তারই অঙ্গ হিসেবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার নাসার এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত 20% কর্মী অবসরে যাচ্ছেন। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প প্রশাসনিক ব্যয় সংকোচের কথা বলেছিলেন। তারই অঙ্গ হিসেবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। নাসার একটি সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থার 3870 জন কর্মীকে সরকারের পদত্যাগ সংক্রান্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে অবসরে যেতে বলা হয়েছে। এক্ষেত্রে অবসরকালীন কিছু সুবিধা পাবেন ওই কর্মীরা। তবে এই প্রকল্পে জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখার পর কিছু কর্মীকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নাসা। তেমন হলে ওই সংখ্যাটার খানিক হেরফের হতে পারে। তবে কর্মী সংখ্যা হ্রাস করার পরেও প্রায় 14,000 মানুষ নাসায় কর্মরত থাকবেন। নাসার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সংস্থাকে আরও দক্ষ করে তুলতেই এই পদক্ষেপ। যদিও এই সিদ্ধান্তে নাসার বিভিন্ন অভিযান সুরক্ষা সংক্রান্ত দিকে ফাঁক থেকে যেতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে। নাসা জানিয়েছে, সুরক্ষার বিষয়টি তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। গত জানুয়ারি মাসে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ঢোকার পর নাসার 870 জন কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। হামাস তো মরতেই চাইছে, এবার ইসরায়েলকে গাজায় দ্রুত কাজ শেষ করতে বললেন ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস শান্তি বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করতে বলেছেন তিনি। গত 6 মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও সংঘর্ষ বিরতি করতে পারেননি তিনি। প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি যৌথ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আভিভের সেই প্রচেষ্টাতেই সম্মতির শিলমোহর দিলেন। ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করার বার্তা দিয়েছিলেন তিনি। ট্রাম্পের মন্তব্য, হামাস আসলে কোনো চুক্তিতেই আসতে চাইছে না, তারা হয়তো মরতেই চাইছে। প্রসঙ্গত, 2 সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। আমেরিকার তরফে ইতিমধ্যেই সেই প্রস্তাব হামাসকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল ট্রাম্প। ট্রাম্পের মন্তব্য, হামাস যদি এই শর্ততে রাজি না হয় তাহলে তার ফল ভালো হবে না। যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, তেল আভিভের স্থায়ী যুদ্ধবিরতি প্রতিশ্রুতি ছাড়াও একতরফাভাবে সমস্ত ইসরায়েলের
পণবন্দিকে মুক্তি দিতে নারাজ তারা। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতিতে মধ্যস্থতার উদ্যোগ থেকে সরে এসেছে। তিনি বলেন, আমরা এখন পণবন্দীদের বাড়ি ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করব। শুধু তাই নয়, গাজাবাসীদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও করব আমরা। আর তারপরেই এই বিবৃতি এলো ট্রাম্পের তরফে। হামাসের অভিযোগ, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদদ দিচ্ছে আমেরিকায়। অতীতে ট্রাম্পকে গাজা দখল করার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে। শুধু তাই নয়, প্যালেস্তাইনিদের গাজা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এবার সরাসরি তিনি গাজাকে ধ্বংস করার বার্তা দিয়েছেন বলে অভিযোগ। 2023 সালে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তাতে প্রায় 1200 জনের প্রাণ গিয়েছিল। বন্দী করা হয় 250 জন মানুষকে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এখনো 50 জনের মতো ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী। ওই ঘটনার পর ইসরায়েল পাল্টা হামাসের উপর হামলা চালায়। দীর্ঘ সংঘর্ষ চলার পর চলতি বছরের জানুয়ারি মাসে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ, কিন্তু মার্চেই আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। আর তাতেই ভেস্তে যায় ইসরায়েল হামাসের আলোচনা। বৃহস্পতিবার সকালে হামাস জানিয়েছিল তারা ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি, তবে তাদের কিছু শর্ত রয়েছে। প্রধানত সীমান্তে ইসরায়েল সেনার আধিপত্য কমাতে হবে এবং বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কতজন বন্দীকে মুক্তি দেবে তা স্পষ্ট করতে হবে। হামাসের এই প্রতিক্রিয়ার পরে একে একে ইসরায়েল এবং আমেরিকা তাদের আলোচনাকারীদের দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। হাই নিউজ নেটওয়ার্ক। এপস্টাইন কিভাবে স্বীকার করতেন, কি করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর ট্রাম্পের নাম এলো। এপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে আত্মঘাতী হন 2019 সালে। তার প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গিনী ম্যাক্সওয়েল এখন জেলে। শিশু পাচার এবং এপস্টাইনের যৌন অপরাধের মামলায় তিনিও দোষী সাব্যস্ত। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কিভাবে কম বয়সী মেয়েদের জন্য ফাঁদ পাততেন, তাতে তার প্রেমিকা গিজলাইন ম্যাক্সওয়েলের ভূমিকা কি ছিল, আমেরিকা থেকে তার স্মৃতিচারণ করলেন এক ভুক্তভোগী। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, প্রথমে সামনে আসতেন না এপস্টাইন। প্রথম পর্বে যা করার তা ম্যাক্সওয়েলই করতেন। শেষ মুহূর্তে ক্লাইম্যাক্সে এপস্টাইনের আবির্ভাব হতো। এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আসা জরুরি বলেও দাবি করেছেন তিনি। এপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে আত্মঘাতী হন 2019 সালে। তার প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গিনী ম্যাক্সওয়েল এখন জেলে। শিশু পাচার এবং এপস্টাইনের যৌন অপরাধের মামলায় তিনিও দোষী সাব্যস্ত। এই এপস্টাইনের সঙ্গে এক সময় যোগাযোগ ছিল আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দাবি, এপস্টাইনের ফাইলে তার নামও রয়েছে। ট্রাম্প প্রথম থেকে এই সমস্ত দাবি অস্বীকার করে এসেছেন, তবে বিতর্ক থামেনি। আমেরিকা থেকে এপস্টাইন কাণ্ডের অন্যতম ভুক্তভোগী জানিয়েছেন, একটি চাকরির ইন্টারভিউর সূত্রে ম্যাক্সওয়েলের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল 22। তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল তার ইন্টারভিউ নিয়েছিলেন। ওই পর্যায়ে ম্যাক্সওয়েলকে অত্যন্ত ভদ্র, স্পষ্টভাষী এবং দয়ালু বলে মনে হয়েছিল ওই তরুণীর। আলাদা যোগাযোগ অনুভব করতে পেরেছিলেন। ম্যাক্সওয়েল তাকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন। তরুণীর কথায়, আমার জীবনে যা কিছু ঘটছিল ও আমার পাশে ছিল। এখন বুঝতে পারি ওটা ছিল ওদের পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অংশ। আমার বিশ্বাস অর্জন করে নিয়েছিল ওরা। আমার মনে হয়েছিল এটাই আমার জায়গা, এখানেই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েলের বাড়ির বর্ণনাও দিয়েছেন তরুণী। জানিয়েছেন, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবিতে ঘরের দেওয়াল ভরিয়ে রেখেছিলেন ম্যাক্সওয়েল। একাধিক প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি ছিল, যা দেখে মনে হয়েছিল তিনি নিজেও খুব প্রভাবশালী এক মহিলা। বিশ্বাস অর্জনের পর্ব শেষ হলে তরুণীকে দ্বিতীয় ইন্টারভিউর জন্য এপস্টাইনের কাছে নিয়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। অভিযোগ, সেখানে তাকে যৌন হেনস্থা করা হয়। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলে এই বিষয়ে ম্যাক্সওয়েলকে আরও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে। ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আসা প্রয়োজন। তার কথায়, এগুলো আমাদের সঙ্গে ঘটেছে, এগুলো সত্য ঘটনা। এই ঘটনাগুলোকে তো অস্বীকার করা যায় না। এপস্টাইন প্রভাবশালীদের সাহায্য পেতেন, দাবি ওই তরুণীর। তিনি মনে করেন, এপস্টাইনের ফাইল প্রকাশ্যে এলে সেই সমস্ত নামগুলিও প্রকাশ্যে আসবে, যারা এই শোষণ দিনের পর দিন টিকিয়ে রাখতে সাহায্য করেছিলেন। ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্সে, যিনি একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
তরুণীর দাবি, ওই জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল পিছলে গিয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্যই দেননি। কয়েকটি রিপোর্টে দাবি, আগামী 11 আগস্ট আবার জেলে ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করতে পারেন টড। হাই নিউজ নেটওয়ার্ক। সংঘর্ষের আঁচে পড়ছে থাইল্যান্ড কম্বোডিয়া। যা পরিস্থিতি, তাতে যুদ্ধ যে একরকম বেঁধে গিয়েছে তা বলতেই হবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ শুরু হতেই পারে। পাশাপাশি জানিয়েছেন, ইতিমধ্যেই থাইল্যান্ড সীমান্তে বসবাসকারী 1,30,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সংঘর্ষের আঁচে পড়ছে থাইল্যান্ড কম্বোডিয়া। যা পরিস্থিতি, তাতে যুদ্ধ যে একরকম বেঁধেই গিয়েছে তা বলতেই হবে। এবার সেই একই কথা শোনা গেল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের মুখে। তিনি বললেন, যুদ্ধ শুরু হতেই পারে। পাশাপাশি জানিয়েছেন, ইতিমধ্যে থাইল্যান্ড সীমান্তে বসবাসকারী 1,30,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ফুমথামকে বলতে শোনা গিয়েছে, আমরা চেষ্টা করেছিলাম মিটমাট করতে, যেহেতু আমরা প্রতিবেশী, কিন্তু এবার আপাতকালীন পরিস্থিতিতে আমাদের থাই সেনাকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি দ্রুত প্রত্যুত্তর দিতে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, পুরোদস্তর যুদ্ধ বেঁধে যেতে পারে। তবে আপাতত ব্যাপারটা সংঘর্ষের মাধ্যমেই আছে। শুক্রবার সন্ধ্যায় থাই সীমান্ত সেনা কমান্ডার কম্বোডিয়ার নিকটবর্তী থাইল্যান্ডের 8টি জেলায় মার্শাল ল ঘোষণা করেছে। কারণ হিসেবে কম্বোডিয়ার সেনা থাই ভূখণ্ডে প্রবেশের চেষ্টার কথা বলা হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধের মাঝে দেশবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ভারত। শুক্রবার থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আপাতত 7টি প্রদেশে ভারতীয়দের না যাওয়াই উচিত। প্রসঙ্গত, এমারেলার ত্রিকোণ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের, যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, এমারেলার ত্রিকোণে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল 3 দেশের সাধারণ মানুষেরা। এলাকাটির দখল নিয়ে বছর 15 আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। নতুন করে গত মে মাসে সংঘর্ষ হয়। এবার নতুন করে অশান্তি ছড়িয়েছে দুই দেশের সীমান্তে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজা এখন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপের মাঝে কোনো মতে ধুঁকতে ধুঁকতে বেঁচে রয়েছে মানুষ। আর সেই অসহায় মানুষদের দিকে ইসরায়েল তাক করেছে নয়া অস্ত্র, যে অস্ত্রের নাম অনাহার। বহু মাস, বহু সপ্তাহ পেরিয়ে গিয়েছে। গাজা এখন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপ ঢেলে কোনো মতে ধুঁকতে ধুঁকতে বেঁচে রয়েছে মানুষ। আর সেই অসহায় মানুষদের দিকে ইসরায়েল তাক করেছে নয়া অস্ত্র, যে অস্ত্রের নাম অনাহার। হামাসের তেল আবিবে হামলার বদলা নিতে যে পাল্টা মার তারা দিতে শুরু করেছিল, তা গাজার সাধারণ মানুষের জীবন একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছে। মার্চে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসের নতুন অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেছে ইসরায়েল। প্রথমে ত্রাণের ট্রাক ঢুকতে না দেওয়া, মাস দুয়েক এভাবে চলার পর অবশেষে ট্রাকগুলিকে ঢোকার অনুমতি দেওয়া হলো গাজা ভূখণ্ডে। আর তারপর নিরন্ন মানুষের মিছিলে গুলি করে মেরে ফেলা হলো বহু মানুষকে। যেন খিদে পেটেও খাবারের দিকে দৌড়াতে ভয় পায় মানুষ, এমনই দাবি রাষ্ট্রসংঘের। জানানো হয়েছে 1000-এরও বেশি মানুষকে ইসরায়েলি সেনা মেরে ফেলেছে, যারা খাদ্য বন্টনের লাইনে ছিল। বড়দের পৃথিবীতে গুলি বোমার ছোবলে বিপন্ন শৈশব, এবার তার মুখে খাদ্যের জোগানো বন্ধ করে দেওয়া, এটাই যেন চাইছে ইসরায়েল। এক সংগঠিত গণহত্যা বলে মনে করা হচ্ছে এই প্রবণতাকে। সভ্যতার ইতিহাস নৃশংসতার লজ্জার। যুদ্ধের বীরপুঙ্গরা নিরীহ শিশুদের অবলীলায় ছুড়ে দিয়েছে মৃত্যু রাক্ষসের দংষ্টতার ভিতরে। বরাবরই নারী ও শিশুদের এইভাবেই যুদ্ধের সহজ শিকারে পরিণত করা হয়েছে। ইউনিসেফ গত ডিসেম্বরে জানিয়েছিল, গাজার 96% নারী ও শিশু ভুগছে অপুষ্টিতে। রেশনের সস্তা আটা, ডাল, পাস্তা ও টিনের খাবার খেয়ে তারা বেঁচে আছে। কিন্তু তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে স্বাস্থ্য ও মন, যা হয়তো কোনোদিনও আর সম্পূর্ণ সারবে না। আর এবার দেখা যাচ্ছে খাদ্যই জুটছে না বহু শিশুর। ব্রিটেনের মনোবিদ ডেরেক সামারফিল্ডের দাবি, ইসরায়েলের লক্ষ্যই হল গাজাকে বসবাসের একেবারেই অযোগ্য করে তোলা। তার মতে এটা সোশিওসাইডাল ওয়ার তথা গণহত্যা যুদ্ধ। স্কুল, হাসপাতাল, ধর্মস্থান গুড়িয়ে দিয়ে অনাহারে দগ্ধে দগ্ধে মারার কৌশল, অর্থাৎ সমাজের ধারণাকেই অতীত করে দেওয়া। যদিও ইসরায়েল দোষ চাপাতে চাইছে হামাসের ওপরেই। তাদের দাবি, হামাস ত্রাণের খাবার দাবার লুট করে নিচ্ছে। সেই সঙ্গে তেল আবিবের আরও দাবি, রীতিমতো আন্তর্জাতিক আইন মেনে তাদের সেনা চলাফেরা করছে গাজায়। কিন্তু এই দাবি ধোপে টিকছে না। মার্কিন সরকারের এক অভ্যন্তরীণ গবেষণার কথা তুলে ধরে সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবারই জানিয়ে দিয়েছে, হামাস যে ত্রাণ চুরি করছে এমন কোনো প্রমাণই মেলেনি এখনো পর্যন্ত।
এদিকে ইসরায়েলের এক কথা, সমস্ত পণবন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতির পথে হাঁটতেও রাজি নয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এরকম চললে আগামী 11 মাসের মধ্যে গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 71,000 ছাড়াবে। এই গাজা অথবা এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর করুণ ও তোবড়ানো চেহারা, যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে আর ভয় ধরাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাড় জিরজিরে গাজার শিশুদের যে ছবি সামনে এসেছে তা দেখেই শিউরে উঠছে পৃথিবী। যে শিহরণের রেশ ইসরায়েলের মধ্যে নেই, ফলে ক্রমেই অন্ধকার ঘন হচ্ছে গাজায়, বাড়ছে আশঙ্কাও। হাই নিউজ নেটওয়ার্ক। ফিমা দরকার, দেখিয়ে দিল টেক্সাসের বিপর্যয়। টেক্সাসের সাম্প্রতিক বন্যা ও হরপা বানে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াডালুপে নদী সংলগ্ন ক্যাম্প পেস্টেক। মারা গিয়েছে গরমের ছুটিতে এখানে ক্যাম্প করতে আসা অনেক কিশোর স্কুল পড়ুয়া। আমেরিকার দক্ষিণ প্রান্তের প্রদেশ টেক্সাসে প্রবল বন্যা ও হরপা বানিয়ে অন্তত 136 জনের মৃত্যুর 2 সপ্তাহ পরে এখানকার আইন প্রণেতারা আলোচনায় বসলেন কিভাবে কেন্দ্রীয় সরকারের ওপরে নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় তহবিল তৈরি করা যায়। টেক্সাসের সাম্প্রতিক বন্যা ও হরপা বানে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াডালুপে নদী সংলগ্ন ক্যাম্প মিস্টিক। মারা গিয়েছে গরমের ছুটিতে এখানে ক্যাম্প করতে আসা অনেক কিশোরী স্কুল পড়ুয়ারা। আর এই উদ্ধার কাজের প্রসঙ্গেই আলোচনায় উঠে আসছে কেন্দ্রীয় সরকারের অধীনে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফিমার কথা। আমেরিকার পরিবেশগত যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে এতদিন ফিমাই ছিল সবথেকে নির্ভরযোগ্য সংস্থা। দাবানল থেকে হ্যারিকেন, টর্নেডো থেকে বন্যা, যে কোনো বিষয় তাদের অভিজ্ঞ কর্মী, প্রযুক্তি, যন্ত্রপাতি, প্রশিক্ষণ এই সমস্ত কিছুর উপরেই আমেরিকার প্রদেশগুলি নির্ভর করত। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইলন মাস্কের নির্দেশে যখন সরকারি স্কুলগুলির বিপুল সংখ্যক কর্মচারী ছাঁটাই হচ্ছে, তখন ফিমা থেকেও 200 জনকে ছাঁটাই করা হয়। তাছাড়া ফিমাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়। ফিমা চলে যায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনে। ফিমার চিফ অফ স্টাফ মাইকেল কোয়েন পদত্যাগ করেন, আরও 1000 কর্মীকে স্বেচ্ছা অবসর নেওয়ানো হয়। টেক্সাসের বন্যার খবর আসার পরেই ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফিমা, কারণ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোমোর অনুমোদন পাওয়ার জন্য সংস্থার কর্মীদের অপেক্ষা করতে হয়েছিল। অভিজ্ঞ নেতৃত্ব চলে যাওয়া এবং আপাতকালীন পরিস্থিতিতে সিদ্ধান্তের জন্য অন্য সংস্থার উপরে নির্ভরশীলতা, এই দুটি কারণের সাঁড়াশি চাপে বন্যা পীড়িত টেক্সাস হিল কান্ট্রিতে পৌঁছাতে ফিমা কর্মীদের প্রায় 3 দিন দেরি হয়ে যায়। প্রাণ দিয়ে যার মাসুল গুনতে হয় স্কুল পড়ুয়াদের। ফিমা তহবিল বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন তিনি চান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দায়িত্ব প্রাদেশিক সরকারেরই নেওয়া উচিত। কিন্তু বড় মাপের বিপর্যয় হলে যে তার মোকাবিলা করা প্রাদেশিক সরকারের পক্ষে সম্ভব নয়, তা দেখিয়ে দিল ক্যাম্প মিস্টিকের বিপর্যয়। এখন প্রেসিডেন্ট তাই ভাবছেন আপাতত ছাঁটাই বন্ধ রেখে ফিমাকে আগের মতোই কাজ করতে দেওয়া হোক। প্রশাসনিক সূত্রের খবর, ফিমার তহবিলেও আপাতত কোপ বসানো হবে না, এরকমই সিদ্ধান্ত নাকি নিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার স্বাদ বদলাতে চলেছে কোকা কোলার, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি সংস্থাটি নিশ্চিত করেছে তার কথাতেই এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় পানীয় কোকা কোলা। তবে আমেরিকার বাজারে কবে থেকে নতুন স্বাদের কোকা কোলা মিলবে তা এখনো জানা না গেলেও সংস্থাটির তরফে জানানো হয়েছে আমেরিকার বাজারে শীঘ্রই নতুন স্বাদের কোকা কোলা পাওয়া যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে আমেরিকার স্বাদ বদলাতে চলেছে কোকা কোলার। এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় এই পানীয়, এমনটাই জানানো হয়েছে সংস্থাটির তরফ থেকে। কয়েকদিন আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানান আমেরিকায় কোকা কোলা যাতে আখের রসের চিনি দিয়ে তৈরি হয় তা নিয়ে এই সংস্থার সঙ্গে কথা হয়েছে। তারা সেই প্রস্তাবের রাজিও হয়েছে। সংস্থার সকলকে অনেক ধন্যবাদ জানাই। সেই সময় ট্রাম্পের এই দাবিতে শিলমোহর না দিলেও এবার আনুষ্ঠানিকভাবে কোকা কোলার স্বাদ বদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংস্থাটি। মূলত কোকা কোলায় যে মিষ্টি ব্যবহৃত হয় তা উচ্চ ফ্রুক্টোজ সম্পন্ন কর্ন সিরাপ দিয়ে তৈরি হয়, কিন্তু মার্কিন মুলুকে এবার আখের রসের চিনি দিয়েই তৈরি হবে কোকা কোলা। মানে মেক্সিকো, ব্রিটেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কোকা কোলা তাদের পানীয়ে আখের রস দিয়ে তৈরি চিনি ব্যবহার করে।
কর্ন রিফাইনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও জন বোটে বলেন, হাই ফ্রুক্টোজ সম্পূর্ণ কর্ন সিরাপের বদলে আখের রস দ্বারা তৈরি চিনি ব্যবহার করলে আমেরিকার খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাবে, হ্রাস পেতে পারে কৃষকদের আয়। এমনকি দেশের বাজারে বিদেশি চিনির আমদানি বেড়ে যেতে পারে, যার কোনো পুষ্টিগত উপকারিতাও নেই। তবে আমেরিকার বাজারে কবে থেকে নতুন স্বাদের কোকা-কোলা মিলবে তা এখনো জানা যায়নি। সংস্থাটির তরফে জানানো হয়েছে, আমেরিকার বাজারে শীঘ্রই এই নতুন স্বাদের কোকা-কোলা পাওয়া যাবে, যেটি তৈরি হবে আখের রসের চিনি দিয়ে। পানীয়গুলিতে বৈচিত্র্য আনার জন্যই এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। হাই নিউজ নেটওয়ার্ক। আজ এই পর্যন্তই দ্য ওয়ার্ল্ড টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।